মনে হইতেছে গভীর প্রেমের সম্পর্কের বিয়া। হ্যাঁ, এদিক ওদিক উঙ্গে ঝুঁকে নামায়রা আপনি আপনার কামটা কবে? হ্যাঁ, আমার কাম হইলো একটা বিয়ারে ডিভোর্স করে আর একটা বিয়ার রেজিস্ট্রি করা। এবার কোন সই করবো কেটা? আমি সই করবো কাজী সাহেব। আসেন, কোথায় সই করতে হবে এই বলেন? যে এখানে সই করে। এইখানে এইখানে। হয়ে গেল। চাচা, এই দলিলটা তুলিকে দিয়ে দিয়েন। দলিল? কিসের দলিল এটা? এটা সেই মানুষের উইল করা দলিল যে আমার জন্মদাতা পিতা না হয়েও আমাকে সন্তান স্নেহে লেখাপড়া শিখিয়ে বড় করে মানুষ করেছিলেন। শুধু তাই না, আমার মতো এতিমকে মা বাবার কষ্ট বুঝতে দেন নাই। উনি আমার এবং তুলের নামে তার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে যান। চাচা, আপনি তো জানেন এই বাড়িতে থাকার অধিকার আমার শেষ হয়ে গেছে। তাহলে আমার সম্পত্তি দিয়ে কি করবো আমরা? তাই আমি আমার অংশের সম্পত্তি তুলের নামে উইল করে দিয়েছি। চাচা, আপনি তুলিকে বলে দিন ও যেন আমাকে কোনো দোষ না দেয়। আমি চাই ওরা সুখী হোক। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। মা তুলি, তুমি তো পরনের সব ঘটনাই শুনলে। যেহেতু তুমি আশিক বাবাজিকে দিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছ, সেহেতু আশিক বাবাজিকে তোমার আর পরনের যে সত্য ঘটনাগুলো আছে সেগুলো সব বলা উচিত নাকি? সত্য ঘটনা? তুলি, তোমার জীবনের কি এমন কথা আছে যে আমি জানি না? আশিক, আমাদের দুজনের শুরুর পথেই আমি তোমাকে আমার জীবনের কিছু সত্য ঘটনা বলতে চাই, তোমাকে যা বলা হয়নি কখনো। আসলে তুমি যাকে আমার বড় ভাইজান হিসেবে চেনো, সে আসলে আমার ভাই না, সে আমার অন্য সম্পর্কের একটা মানুষ। যেমন? যেমন সে আসলে আমার ভাইজান না, সে হচ্ছে আমার স্বামী। তুলি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো এসব যাতা? আশিক, আমি যাতা কোনো কিছু বলছি না, আমি যা বলছি একদম সত্য। আসলে ভাইজান আমার মায়ের পেটের ভাই ছিল না। আমার ছোটবেলায় আমার বাবাকে বড় একটা বিপদের হাত থেকে ভাইজান রক্ষা করে। ভাইজান ছিল এতিম, এই কারণে বাবা তাকে ভালোবেসে বাড়িতে নিয়ে আসে। সেখান থেকেই আমাদের ভাই বোনের একসাথে বেড়ে ওঠা। আমরা যখন বড় হলাম, মানে আমি যখন যুবতী হলাম, তখন থেকে শুরু হলো আমাদের পাড়ার নোংরা মন মানসিকতার কিছু লোক আমাদের ভাই বোনের পবিত্র সম্পর্ক নিয়ে সমালোচনা করত, কুটকাচিল করত। আমার বাবা এসব সহ্য করতে পারতো না। আমার বাবা এসব সহ্য করতে না পেরে তুলি, এক গ্লাস পানি নিয়ে আয় তোমা। পায়ের ব্যথাটা তো বাড়ছে, তাড়াতাড়ি আয় মা। ওষুধটা খায়া আমার আবার বাজারে যাইতে হইব। এই নাও বাবা তোমার পানি। বাবা, হ্যাঁ, তুমি তোমার এই নবাব ছেলেকে বলে দাও, এবার যেই চাকরি হোক, যেখানেই হোক,
সে যেন এবার একটু চাকরি করে, এই বাড়ি মায়া করে কিন্তু কোনো লাভ নেই। ওরে আমার শাসনকারী রে, ভাই, লাগতেছে তো, ছাড়ো না। খালি পাকনামি। বাবা, তোমার আশকারা পায়ে এত বাইরে গেছে, তুমি এখন বাজারে যাও, আমি ওকে দেখতেছি। আজ ওর একদিন কি আমার একদিন। ভাই ছাড়ো না। ভাই বোনের তাহলে বল, পাকনামি করবি না? তোর মা যদি আজ বেঁচে থাকতো, আমি যে কেন পাগলামি করি সেটা তুমি বোঝো না ভাইজান। এই যে তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, লেখাপড়া তো শেষ করেছো, এত ভালো ভালো চাকরি পাও, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে থাকতে হবে বলে দূরে কোথাও ভালো চাকরি পেয়ে রাজিও হও না। এভাবে কি চলে ভাইজান, বলো তো? সেটা না হয় বুঝলাম, তুই বল, তোকে বাবাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারি? সে তুমি যত কথাই বলো, কিন্তু এবার তোমাকে একটা চাকরি করতেই হবে, ঘরে একটা বউ আনতে হবে, আর বউ আনলে তখন বাচ্চা কাচ্চা হবে, সংসারটা আরো বড় হবে। আর তাছাড়া তুমি যদি আজীবন এভাবে বেকারি থেকে যাও, তাহলে তোমার মতো বেকার ভাদাইমার ভাইয়ের বোনকে কি বিয়ে করবে বলো তো? কেউ বিয়ে করবে না। কে বলছে আমার এই সুন্দরী লক্ষ্মী বোনটাকে কেউ বিয়ে করতে আসবে না? ও মা, এটা আবার বলতে হয় নাকি? তুমি যদি সারাক্ষণ ভাদাইমার মতো করে টই টই করে ঘুরতে থাকো, তাহলে তোমার মতো বেকার ভাদাইমা ভাইয়ের বোনকে কে বিয়ে করবে শুনি? ওরে আমার লক্ষ্মী বোন রে, এবার আর তোকে কোনো চিন্তা করতে হবে না। আমার নিজের এলাকায় আমি একটা ভালো চাকরির অফার পেয়েছি, আর আমার বিশ্বাস আমার চাকরিটা হবে হবে। আর আমার চাকরিটা হলে তোকে কোনো এক রাজকুমার ঘোড়া নিয়ে এসে বিয়ে করে নিয়ে যাবে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এবার ঘরে চলো, তোমাকে খেতে দিই, খেয়ে বিদায় হও। চল, আজ আমি আমার লক্ষ্মী বোনের হাতে ভাত খেয়েই চাকরির সুখবরটা আনতে যাব। তাহলে তুমি এখানে বসো, আমি ভাতটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বসো। তরকারিটা মজা হয়েছে না? খুব মজা হয়েছে, আমি রান্না করছি, মজা তো হবেই। সেই জন্য তো এত মজা হয়েছে। আর খাবো না বোন, খাবো না বললেই হলো? না, এত খাবার কে খাবে? আর খেতে পারবো না। না না, আমি কিচ্ছু শুনবো না, তুমি পুরোটা আর পেট খাবারই ভরে খেয়ে নাও। গেছে। আর খাবো না বোন, লক্ষ্মী শোনো আমার, খেয়ে নাও না। খাবো না ভাই, আর খাবো না। বলেছি না খেতে? লক্ষ্মী বোন আমি আমার। খেতে বলেছি না? আরে বাইরে গেছি নাই, কি দেখতেছি? ও তো ওস্তাদ, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই, আজকে তো দেখলে আর আচ্ছা চুপ থাক, আমি দেখতেছি তোরা যেন কথা কষ্টা দেখছেন, আসতেছে না? আসতেছে। হ্যাঁ পরাণ, এ বন্ধু কোন যেতে চাও? তো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। চাকরি ইন্টারভিউ দিতে যেতে চাও? তো চাকরি ইন্টারভিউ এভাবে যেতে চাও? হ্যাঁ, তোমার কাছে একটা মোটর সাইকেল কিনে নাও, এ আমার কথা তো শুনবেন। শোনো পরাণ বন্ধু, তোমাকে আমি ভালোবাসি, তুমি কি মনে করো না মনে করো এটা তোমার ব্যাপার। আচ্ছা এই পরাণ, আমি একটা জিনিস বুঝি না, যে তোমার মতো এরকম একটা মেধাবী চল এই গ্রামে কি আমি পড়ে আছে? তোমার তো দরকার ঢাকা শহরে। আমি নিশ্চিত তুমি ঢাকা শহরে গেলে তোমার নাকি চাকরি অ্যাভেলেবেল ঘুরতেছে। তাই থুইয়া কিসের আশায় এই গ্রামে পড়ে আসাও? এটা তোমরা বুঝবে না, এটা বোঝার জন্য একটা ভালো মন লাগে, যেটা তোমাদের মধ্যে নাই। আমি শুধু চাকরি নেওয়ার জন্য জন্ম নেইনি, এই ঘর এই মানুষগুলো আমার পরিবার। তাছাড়া আমি আমার বাবা এবং তুলিকে রেখে কোথাও যেতে পারি না। ঘর সংসার আমার তুলি, কথাটা ঠিক বুঝলাম না। এটা তগরে বোঝা লাগবে না, তোরা নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাক। আমি বলতে চাইতেছি নিজের সরকার নিজে তেল দিয়ে। ওর সংসার আছে, ওর ঘর আছে। আরে তোর ঘর সংসার থাকলে আমারও সমাজ আছে, এই সমাজের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। আম করে আর কি। না, বিষয়টা এতদিন আমলে নেই নাই, আজকের থেকে আমলে নিলাম। এই আয়। আর তোর সামনে এত বড় ঘটনা ঘটলো, তুই কিছু করলি না কি? হ্যাঁ, না এগুলো আমাদের দেখতে হইব। দেখতে হইব মানে? হায় হায়, এটা আমি কি দেখলাম? আরে আমার মতো লিচু গাছ লেঙ্গা করতেছে রে এখন। ওস্তাদ, গ্রামে যা ঘুরতেছে এখন তো দেখতেছি আমরা এই গ্রামে থেকে পারবো না। আমাদেরই আর একটা বিহিত করতে হইব। শুনো, আর একটা যে কোন বিহিত করাই লাগবো কিন্তু। ওস্তাদ, তুলির বাবা কো
ওস্তাদ তুই যে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছে? জি ভালো ইনশাল্লাহ। না আপনাকে দেয়া তো মনে হইতেছে অসুস্থ অসুস্থ। হ্যাঁ বাবা, একটু পাড়ায় একটু ব্যথা আর কি। বাজারে গেছিলেন নাই চাচা? হ্যাঁ বাজার, একটু বাজার থেকে এলাম। চাচা একটু কথা কইবার চাই, এখন আপনি কি বানি মনে করবেন মুরব্বী মানুষ। না আমরা তো এই এলাকারই সব, ছোটবেলা থেকে আপনার চোখের সামনে বড় হয়েছি, সেই হিসাবে আপনি বাপের মতোই সম্মান করেন। তাই কথাটা কইবার চাইতেছি চাচা, নাহলে কইলাম নি না, আর কর অত জরুরি আমি মনে করি না। আচ্ছা বলো কি বলতে চাও? না মানে চাচা আপনার তো বয়স হয়েছে তাই না, তুলিও মা মরা মিয়া। একটু কথা কি চাচা, আল্লাহ ডাক কখন আইসে তা আল্লাহ ছাড়া কেউ কয় হারেন। হ্যাঁ বাবা, দুদিন আগে এটা করও আইসা পারে, ওরও আইসা পারে, আমারও আইসা পারে, আপনারও আইসা পারবে। তাই কই কি চাচা, এই আল্লাহ ডাক আসার আগেই এই মা মরা এতিম মেয়েটার একটা ভালো ব্যবস্থা করে দিয়ে জানছেন চাচা। আপনি চলে গেলি মেয়েটা তো একবার পথে বসে যাবো, পানি পড়ে যাবো, আর তো আর অভিভাবক বলে কেউ থাকবো না। সে ভয় আমি পাইতেছি না রে বাপ, কারণ ওর বড় ভাইজান আছে না, সেই সব ব্যবস্থা করবে। আমি যে কয়েকদিন দেশে আছি এই বিষয় নিয়ে আমি ভাবতেছি না। ভাই তো, হ্যাঁ কিন্তু আপন ভাই না। চাচা বেগানা নারী বেগানা পুরুষ ওই একই বাড়ির মধ্যে একই ঘরে থাকা, ওই তো সমাজ মাইনে নিব না। কি করবে চাও তোমরা? কি করবার চাই মানে, যে নষ্টি ফষ্টি আপনার বাড়িতে দেখাইলাম, কিছু কর না কে? এই শোনো, কান পেতে শোনো, এইসব বিষয় নিয়ে আমার সাথে কোনোদিন কথা বলবো না। আর ভাই বোনের মধ্যে তোমরা কোনো কলঙ্ক দিবে না, ফাজিল কোথাকার। কি হয়েছে ওস্তাদ, এভাবে টাকা হয়েছেন কে? কথা কবে করো না, কথা ককে আমি, হ্যাঁ এই কথা সরাসরি তা কর দেবো। আমি তো ঠিকই কইছি। ঠিক হয়েছে না, আসলে তো শীতেল সর সবকিছু আমার শীতেল মানে শীত খোলার মতো মনে করছাম, তাই না? আদি জানি কোনটা উস্তাদ। হ্যাঁ বাবা কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? না না না, এমন কিছু না, হঠাৎ তোর মায়ের কথা মনে পড়ে গেল তো। যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কিছু চিন্তা করতে হতো না। ঠিক আছে বাবা, অনেক দূর থেকে এসেছো, আসো ঘরে আসো। চল। মহিত ভাই, জি অনেক ভেবেচিন্তে দেখলাম, আছে না অনেক জায়গায় দেখা যায় জায়গার থেকে পড়ালেখা করে ছেলে যদি ভালো হয়, অনেকে তার নিজের মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে শাদী দিয়ে নিজের বাড়িতে রেখে দেয়। তাই বলছিলাম কি, পরাণ যেহেতু আপনার নিজের ছেলে না, আর সমাজের মানুষের মুখটা বন্ধ করা অত সহজ কথা নয়, তাই কেন জানি আমার মনে হয় পরাণ আর তুলির একটা ব্যবস্থা করা উচিত। কিন্তু ভাই সাহেব, পরাণ আর তুলি এই বিষয়টা মেনে নেবে বলে আমার মনে হয় না। তাছাড়া আমি কিভাবে ওদের সামনে এই কথাটা তুলবো বলুন তো? কথা তো আপনাকে বলতে হবে হামিদ ভাই, কথা আপনাকে বলতে হবে। আরে ধর্মেও তো আছে নাকি, আমি তো কেন অসুবিধার কিছু দেখছি না। জি তাছাড়া চিন্তা করে দেখুন, আজ হোক কাল হোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে তো চলে যেতেই হবে। তাহলে বিষয়টা
নদী থেকে গড়ায় কিভাবে সাগরে গিয়ে পড়বে ভেবে দেখেছেন? আর কিছুদিন যদি ওরা সংসার করে তাহলে দেখবেন আপসাপসেই সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? জি হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই সাহেব, আমি একটু ভেবে দেখি। তাহলে আজকের আচ্ছা মতো আসি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসেন। হ্যাঁ, একটু ভেবে দেখবেন। জি। বেলা গড়িয়ে যাচ্ছে অথচ বাবা ও ভাইজান দুজন মানুষের একজনেরও বাসায় আসার নাম নেই। তা সারাদিন বাইরে পড়েটা কি? কখন যে বাড়িতে আসবে? তো ভালোভাবে শুকায়ও নেই, তুলবো নাকি তুলবো না, রোদও তো নেই। করবো চোখ ধরে কোনো লাভ নেই, কারণ তুমি আমার এতই আপন যে তোমার গায়ের গন্ধ শুকেও বলতে পারি তুমি আমার প্রিয় ভাইজান। আর আপন আপন করে কোনো লাভ নাই। এবার তোকে অন্যের ঘরে পাঠানোর জন্য রেশমি চুড়ি আর লাল টুকটুকে শাড়ি এনেছি তোর জন্য। আমার জন্য রেশমি চুড়ি আর লাল শাড়ি? এই দেখ, দেখি কি সুন্দর লাগছে তোমার লক্ষ্মী বোনটাকে, যেন আসমান থেকে লাল টুকটুকে পরিয়ে নেমে এসেছে। হায় হায় রে, এরা তো সমাজটাকে নষ্ট করে ফেলা দিল। উস্তাদ, আমার তো মনে হয় আর কিছুক্ষণ থাকি আরো জটিল কিছু দেখার আরো জটিল কিছু দেখার তোমাকে আমি চিনি না, তোমার অবস্থায় জটিল হয়ে যাবে। এই, কি করো? হ্যাঁ? জানো অন্যের বাড়িতে উকি ঝুঁকি মারা আইনত অপরাধ। যাও, আমার বাড়ির সমস্যা আমি দেখবো, তোমরা কে? যাও, ভাগো। আমি এটাই কইতেছিলাম। আরে ভাগো এখান থেকে। ওরে আবার লক্ষ্মী ছোট্ট বোন, ঠিক আছে, তোমার জন্য বউ নিয়ে আসবে একদম লাল টুকটুকে। আর দুষ্টুমি করিস না তো বাবা। আমার অফিস থেকে কিছু অগ্রিম টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে তুলির জন্য একটা লাল টুকটুকে শাড়ি আর তোমার জন্য একটা পাজামা পাঞ্জাবি এনেছিলাম। আমি কোনোদিন তোমাকে নতুন পাজামা পাঞ্জাবি পরতে দেখিনি তো, তাই আমি তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি এনেছি। তুই এইসব নিয়ে তুই ভিতরে যা, যা নিয়ে যা। বাবা, আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি, পড়ান কোনো ভুল করেছি? না, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, কোনো ভুল করনি। একটা কথা তুমি জেনে রাখো, সৃষ্টিকর্তা আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছে। এই সমাজ, এই পরিবেশে বসবাস করার আমাদেরকে সুযোগ দিয়েছে। এই পরিবেশ, এই সমাজ যে মতে চলে আমাদেরকে সেভাবেই চলতে হবে, বসবাস করতে হবে। তাই আমি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই কিছু মনে করিস না রে বাবা, আমাকে ভুল বুঝিস না। ওই সমাজ, সামাজিকতা, এই নানান ধরনের কথা বলে আর কি। তুই তো আমার অভিজাত সন্তান না, তাই না? সেই ছোটবেলা থেকে তোকে আমি টেনে দিয়েছি, মানুষ করেছি অনেক যত্ন করে, অনেক আদর করে। তোরা ভাই বোন যেভাবে চলতিস আমি খুব সুখী ছিলাম, শান্তি পেতাম। কিন্তু এই সমাজের মানুষ এসব কানে দিচ্ছে না। তারা তারা অন্ধভাবে অন্যরকম চিন্তা ভাবনা করছে। তাই তাদের মুখকে বন্ধ করতে হলে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুলিশ সাথে আমি তোকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি রে বাপ। বাপে আমার কতটা রাখ, আমার মান ইজ্জত এখন সব তোর হাতে। সমাজে বসবাস করতে হলে কিছু কথা নেই। তুমি এইভাবে বলো না বাবা আমাকে। আমার মতো একজন অনাথকে তুমি সন্তান স্নেহে আদর যত্ন করে তুমি শিক্ষিত করে তুলেছ এবং মানুষ করেছ। আমি তোমার ঋণ কোনো দিনই শোধ করতে পারবো না। তাই আমি তোমার কোনো কিছুতে আমি অবাধ্য হব না বাবা। আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। ঠিক আছে বাবা, চুপ, ঘরে যাও।
বাবা, বাবা, কিরে কি রে মা, কি হয়েছে? বাবা, তুমি দয়া করে এই সিদ্ধান্ত নিও না। দরকার হয় তুমি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো, আমি মরে যাব, তবু তোমার এই সিদ্ধান্ত কোনোদিনও মেনে নিতে পারবো না। চুপ, কোনো কথা না, যা বোঝার আমি বুঝবো, তোকে কোনো কিছু বুঝতে হবে না। যা ঘরে যা। বাবা, আহা, আমি তো বলছি করে যা, যা বলছি। বল মা। মা তুলি, কবুল বলো মা, বলো মা কবুল। মা তুলি বলো, কবুল বলো। মা তুলি, আমরা তোকে অনুরোধ করছি, তুই কবুল বল মা। বলো মা কবুল। না, এই মেয়ে তো কবুল বলবে না। বাবা কবুল বল মা। বাবা, বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, বাবা কি হলো তোমার? বাবা, কি হয়েছে আপনার? কথা বলো বাবা। বাবা, বাবা, আমি কবুল বলছি, আলহামদুলিল্লাহ কবুল। বাবা, আমি কবুল বলেছি, আমার কথা বলো। কবুল, বাবা, বাবা, তুলি কবুল বলেছে বাবা। বাবা, বাবা কথা বলো বাবা। বাবা, কি হলো তোমার? কথা বলো। বাবা, বাবা, দেখো তোমার মেয়ে কবুল বলেছে। কি হলো তোমার? কথা বলো বাবা। কাজী সাহেব, আমার বাবা, বাবা কথা বলছে না কেন? বাবা। বাবা, বাবা, কি হয়েছে তোমার? বাবা। বাবা কথা বলো। বাবা, বাবা কথা বলো। বাবা পরাণ, জি চাচা। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বাবা, এটা বলার কিছু নেই। একদিন সবাইকে যেতে হবে। আর তুমি তুমি একটা কাজ করো বাবা, কালকে ফজরের নামাজ পড়ে তুমি তোমার বাবার কবরটা একটু জিয়ারত করে এসো। জি চাচা। পারলে আমিও কালকে একটু আসার চেষ্টা করব। আর বাবা, তুমি বাড়িতে গিয়ে দেখতে পাবে তুলি মানে বাইরে কান্নাকাটি করছে, ওকে নিয়ে তুমি বাড়ির মধ্যে নিয়ে যাবে বাবা। হ্যাঁ জি চাচা। বাবা, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, সবাইকে একদিন যেতে হবে বাবা। চাচা, আচ্ছা বাবা, বাবা চলে গেলেন, আপনি আবার কাজ করেন। তুমি ভালো থেকো। আচ্ছা যাও বাবা, বাড়িতে যাও। জি চাচা। তুলি আছে, যাও ওকে নিয়ে বাড়ির ভিতরে চলে যাও বাবা, চলে যাও। তুলি ঘরে চলো। খবরদার, খবরদার বলছি, আমাকে ছুবেন না। আমি যে ঘরে মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেই ঘরের বউ হয়ে থাকতে চাই না। যদি বউ হতেই হয় তাহলে অন্যের ঘরের হব। এই সমাজে আমাদের সম্পর্কের বিষয়ে যাই জানো, আপনি সাফ সাফ জেনে রাখুন, আমি আপনার ঘরের বউ না, আর কোনোদিন আমার স্বামী হওয়ার চেষ্টাও করবেন না।
আর কি আপনি আর এই আমাদের কথা পরে বলছি, আগে এক গ্লাস পানি দেন, আমার জীবনটা বাঁচান। উফ, আহ, আল্লাহ জীবনটা বাঁচাইছো। কি ঝামেলায় যে পড়ছিলাম। এই নিন পানি। জীবনটা বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এবার আপনি যান। আমার বাড়ি পাশের গ্রামে, বাড়ি যাচ্ছিলাম এই দিক দিয়েই, হঠাৎ কিছু পাগলা কুকুর আমাকে তাড়া করলো, আর যার জন্যই আমি আপনার বাসায় ঢুকে পড়ি। আর ঢুকে পড়েই আপনার মতো অপরূপ সুন্দরী দেখা পেলাম। আপনার কি নাম জানতে পারি? আমার নাম তুলি। বাহ, কি সুন্দর নাম, সাজিয়ে রাখা যাবে। কি সাজাবেন? তুলির সাথে মনের রং মিশিয়ে সাজাবো। আমার নাম আশিক। তা মশাই, ক্লাসটা কি দিবেন নাকি নিয়ে চলে যাবেন? ও আচ্ছা আচ্ছা, অবশ্যই। সরি, আবার দেখা হবে। ভালো থাকবেন। আমার মায়ের খুব ইচ্ছে ছিল তোমাদের গ্রামের একটা সুন্দরী রমণী সরলাকে বিয়ে করতে। আচ্ছা, তো বিয়ে করলেই পারেন। কে করবে আমাকে বিয়ে? কোন সুন্দরী রমণী বিয়ে করতে রাজি হবে কি? রাজি করিয়ে নিন। তাহলে তুমি সুন্দরী আমাকে বিয়ে করতে রাজি হবা? ঘটক পাঠান। তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, একজনে ছবি পেলে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। এই পাড়া বন্ধু, বললে দাও, আমি তো তোমাকে খুঁজতেছি, কিন্তু লোকে কত আমার না নিজনে খুঁজতে। আচ্ছা বন্ধু, তুমি একটা কথা ঠিকঠাক করে আমাকে খুঁজে, ঠিক আছে? আমি তো তোমার বন্ধু, বন্ধুর কাছে কোনো লজ্জা শরম নাই। আমরা তো নিজের শরীর দেখছি, বিয়ার আগে কত আদর যত্ন করছি। আচ্ছা, বিয়ার পরে কিন্তু ঠিকঠাক মতো বই আদর যত্ন করে পারো না, যে পর পুরুষরা আদর যত্ন নিবে না গেছে কি করলি? তোদের জন্য, এই তোদের মতো জানোয়ারদের জন্য আজ সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। সমাজের ভালো মানুষগুলো ভালো কাজ করতে যাও বিধান্বিত হচ্ছে তোদের কারণে, শুধু তোদের কারণে। যাকে আমি ছোট বোনের মতো আদর যত্ন করে বড় করেছি, ও অবুঝ মনটা ভেঙে চুরমার করে দিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়েছে আমাকে। জন্ম না হয়ে যে বাবা, জন্মদাতা না হয়ে যাকে আমি বাবা বলে ডেকেছি, সেই বাবাকে আমার শ্বশুর করতে হয়েছে। আমার সহজ সরল বাবা তোদের নোংরামের জবাব দিতে না পেরে শোকের দুঃখে স্ট্রোক করে মারা গেছে। তোদের আমি আর এক মুহূর্ত ছাড়ব না। যাও না, ও এখন সরকারি কর্মকর্তা, ওর গায়ে হাত দেওয়া দেবো না। হাত দিলে আমরা বিপদে পড়ে যাবো। হ্যাঁ, আমরা যে দৃশ্য দেখাইলাম না, খালি বাচ্চা বাড়তি, ও যখন ওই দৃশ্য নিজে চোখে দেখবো, তখন ও নিজের হাত দেয়, নিজে থাপড়াইবো, নিজে থাপড়াইবো, নিজে থাপড়াইবো। আমার চেন না। বাবা পরাণ, নিয়তির খেলায় যেটা হবার না সেটা নিয়ে বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। তুমি
তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি আমি তোমাকে এই কঠিন সময়ের মধ্যে নিয়ে এসেছি। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না চাচা। আমার এখন কি করা উচিত আপনি বলে দেন। আশিকের সাথে বিয়ে না করলে আত্মহত্যা করতে চাইছে, সেহেতু তোমাকে এখন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাকে আমাকে তুমি মাফ করে দিও বাবা, আমাকে তুমি মাফ করে দিও। আমি দেখি আমি তোমার জন্য কি করতে পারি বাবা, আমি তোমার জন্য কি করতে পারি। আমি আসি বাবা, আমি আসি। বাহ তুলি বাহ, ভালোবাসা মানে তো কারো মুক্তি চাওয়া। তুমি ফিরে যাও তুলি তার কাছে, যে মানুষটা ছোটবেলা থেকে তোমাকে ছায়া দিয়ে আগলে রেখেছে, যে মানুষটা তোমার মায়া ছাড়তে পারবে না বলে ভালো চাকরি পেয়েও ছেড়ে দিয়েছে, যে মানুষটা তোমাকে ছোটবেলা থেকে আদর করে মানুষ করলো, যে মানুষটা কখনো ভাবেওনি তোমাকে বিয়ে করতে হবে, যে মানুষটা সমাজের কুটচালের জবাব দিতে না পেরে তুমি তার অযোগ্য হওয়া সত্ত্বেও তোমাকে বিয়ে করলো, যে মানুষটা তোমার কথা রাখতে গিয়ে তোমাকে বউ হিসেবে পেয়েও 1 বছর সে স্বামী হিসেবে নিজেকে দাবি করেনি। শোনো তুলি, যে অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী করতে চায় সে কোনোদিনই সুখী হতে পারে না, আর প্রকৃতিও কাউকে সুখী হতে দেয় না। দাঁড়ান, কি ভাবছেন? আপনি জিতে গেছেন? আপনি কি চান? আমাদের বাবা কবরে শুয়ে আমাকে অভিশাপ করো? আপনি সারাটা জীবন আমাকে যেভাবে ছায়া দিয়ে আগলে রেখেছেন, এত তাড়াতাড়ি সেই ছায়া থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চান? আরে আপনি আমার জীবনে যে অবদানটা রেখেছেন তার এক বিন্দু প্রতিদান আমাকেও তো দিতে দিবেন নাকি? কথা বলছেন না কেন? কথা বলেন। চাচা, আপনি একটু ওকে বোঝান না। আমাদের বাবা তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, না ফেরার দেশে। আর ও তো আমার ছায়া, ও যদি চলে যায় তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে? প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার দুটা পায়ে ধরছে। তুমি তুমি এত কঠোর হলে তোমার বাবা যে কবরে শান্তি পাবে না বাবা। এই তুলি, তুমি তোমার জীবনের সব, তুমি ওকে বুকে টেনে নাও, টেনে নাও। না না চাচা, আপনি ভাবে বলবেন না। ও তো তুলি, তুমি ক্ষমা করে দাও। না আমি কি করে করবো, ওকে ছাড়া তো আমি বাঁচবো না। আলহামদুলিল্লাহ, তাহলে আমি আসি। মা তুলি, পরাণ, তোমাদের দুজনকে এভাবে দেখে না আমি খুব খুশি হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে সুখী হও। আর আর তোমাদের আমি একটা কথা বলি, এই যে আশিক, আশিক কিন্তু অন্য কেউ না, আশিক আমার ছেলে। কি বলেন চাচা, আশিক আপনার ছেলে? হ্যাঁ, আমি ওনারই ছেলে। তোমাদের আমি কিছু কথা বলতে চাই যা তোমাদের কখনো বলা হয়নি। আমি ডাক্তারি পাশ করে বিদেশ থেকে যখন দেশে ফিরলাম, বাবার কাছ থেকে শুনতে পেলাম তোমাদের পরিবারে একটা কালো ঝড় বইছে। আর বাবা জানতো আমি বিদেশে ডাক্তারি
লেখাপড়ার পাশাপাশি অভিনয়ের উপরেও একটা কোর্স করি, ভালো অভিনয় করি। তাই বাবা সেই সুযোগটা কাজে লাগায়। ব্যাস, আমি তোমার সাথে প্রেমের অভিনয় শুরু করলাম, তোমাদের সংসারটাকে জোড়া লাগানোর জন্য। তোমরা ভালো থেকো, এটাই আমি আশা করি। চাচা, শুধু আমাদের দুজনের সংসার টিকালেই কিন্তু হবে না। আশিকের জন্য একটা লাল টুকটুকে বউ আনতে হবে। সে তো অবশ্যই। আজ থেকে আমার 3 সন্তান।